জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আর আপনাদের সঙ্গে আছি আমি সিউল আহমেদ। দেশের নতুন যাত্রা অরাজনৈতিক ঐক্য ও মেধার চর্চা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুরে বিএনপি ঢাকা মহানগর উত্তর আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনকালে এ মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্ট উৎখাতে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে ছাত্র জনতা। তারেক রহমান সত্যিকার অর্থে অগ্রসর, সমৃদ্ধি ও আন্তরিক বাংলাদেশ নির্মাণ করতে চান বলে দাবি করেন তিনি। বলেন, ক্রীড়াঙ্গন দলীয়করণ করেছিল ফ্যাসিস্টরা, অ্যাথলেটরা রাজনীতিতে আসলে রাজনীতি সমৃদ্ধ হবে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের মূল উদ্দেশ্যটা হচ্ছে তরুণদের, যুবকদেরকে তিনি রাজনীতির একই সঙ্গে যে ক্রীড়াঙ্গনে তাদের যে পদচারণা থাকা উচিত এবং এর সার্বিক যে সংগঠন, আয়োজন এবং খেলাধুলার যে বিষয়টা সেটাতে জড়িত হওয়া উচিত, এটাই ছিল তার মূল লক্ষ্য। খালেদা জিয়ার বিদেশ যাত্রাকে কেন্দ্র করে কেউ -2 ফর্মুলা চিন্তা করলেও সেই স্বপ্ন কখনোই পূরণ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে যুক্তরাষ্ট্রের নির্বাসনে থাকা বিএনপির নেতৃবৃন্দ দেশে ফেরার পর তাদের সাথে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। শুক্রবার দুপুরে 15 বছর নির্যাতনের শিকার হয়ে যুক্তরাষ্ট্রের নির্বাসনে থাকা বিএনপির নেতৃবৃন্দ দেশে ফেরার পর তাদের সাথে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় আরও বলেন, সংস্কারের প্রথম ধাপই হচ্ছে নির্বাচন আর গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। আন্দোলন একদিনে হয়নি মন্তব্য করে তিনি জানান, আজ যারা দেশে ফিরেছেন তারাও আন্দোলনের অংশ। বাংলাদেশে বসেও ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলছেন তারা। এর আগে দুপুর 12টায় যুক্তরাষ্ট্র থেকে একটি ফ্লাইটে বিগত সরকারের নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরতে না পারা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রায় 15 বছর পর নেতৃবৃন্দ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরেন। এ সময় নেতাকর্মীরা তাদের ফুলের শুভেচ্ছা জানায়। এরপর শহীদ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন। এখানে -2 কথা যারা বলে, এগুলো তাদের, অনেকে বলে না উইশফুল থিঙ্কিং, ইংরেজিতে বলে না, আশা আর কি। ওই আশা জীবনে পূরণ হবে না। ওইটা এরশাদ পারে নাই, ওইটা 111 পারে নাই। আর এখন তো বিএনপি আজকে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী দল। বিএনপি ত্যাগ করে একটি পরিণত শক্তিশালী দল, সবচেয়ে শক্তিশালী দলে পরিণত হয়েছে আজকে বাংলাদেশ। সুতরাং ওই সমস্ত মন গড়া কথা বলার, ওগুলোর উত্তর দেওয়ার আমি কোনো প্রয়োজনীয়তা মনে করি। জামায়াতের সাথে বিএনপির দূরত্ব বাড়েনি, তবে দেশপ্রেমিক নেতাদের আঘাত করে এমন বক্তব্য না দিতে দলটির নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের সাথে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক শেষে তিনি বলেন, সরকার পতনের আন্দোলনে জামায়াত যেমন সক্রিয় ভূমিকা রেখেছে, আগামীতেও দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াত ভূমিকা রাখবে। দেশের চলমান সংকট সমাধানে ন্যূনতম সংস্কার করে অন্তর্বর্তী সরকারকে অতি দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করার আহ্বান জানান তিনি। বৈঠকে জাতীয়তাবাদী সমমনা জোটের নেতৃত্ব দেন ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ। বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা জনগণের যে দুর্ভোগ, এই নিয়ে আলোচনা করেছি, কিভাবে সেটা দূর করা যায় এই ব্যাপারে আমরা বিভিন্ন সময় সরকারকে কিছু পরামর্শ দিয়েছি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এবং আমরা দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিষয়টা নিয়েও বিশেষ করে আলোচনা করেছি। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন তা শেষে দ্রুত সময় নির্বাচন দিতে হবে। গাজীপুরের ভবানীপুরে মুক্তিযোদ্ধা কলেজ মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি একথা বলেন। ফ্যাসিবাদ সরকারের আমলে মিথ্যা মামলা, মিথ্যা বাদী, মিথ্যা ট্রাইব্যুনালে সাজানো রায় দিয়ে ইতিহাসের বর্বরতম জুডিশিয়াল কিলিং করা হয়েছে বলে অভিযোগ করেন মিয়া গোলাম পরোয়ার। এ সময় তিনি আরও বলেন, জুলাই শহীদদের রক্তের ঋণ শোধ করতে ইনসাফ মুক্ত দেশ করতে হবে। সেজন্য একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে জানিয়ে প্রয়োজনীয় সংস্কার শেষে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার সকল রাজনৈতিক দলের নিকট আহ্বান জানান তিনি। জুলাই অভ্যুত্থানের যে চেতনা, এই ঐক্যকে অটুট
উপযুক্ত নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যাই। ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি আটকে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের জনমত তৈরিতে ভোলায় লিফলেট বিতরণ ও জনসংযোগকে তিনি একথা বলেন। সকালে শহরের বাংলা স্কুল মোড়, কে জাহান মার্কেট, চকবাজার সহ শহরের বিভিন্ন স্থানে সার্জিস আলম গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। পরে ইলিশ চত্বরে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এর আগে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ জসিমের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। জেলার অন্যান্য শহীদ পরিবারের খোঁজ খবর নেন। এ সময় জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন এবং ভোলার সমন্বয়করা উপস্থিত ছিলেন। ঐক্যবদ্ধভাবে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে স্বৈরাচারী খুনি হাসিনাকে দেশ ছাড়া করেছি। বাংলাদেশকে নিয়ে যে শব্দগুলো দেখি সেই শব্দগুলো একটি ঘোষণাপত্রে লিখিত আকারে থাকা প্রয়োজন। ফুটপাতে দোকানদারি করে যে ভাইরা হোটেল চালায়, ব্যবসা বাণিজ্য করে, তাদের সাথে কথা বলেছি। আমরা তাদেরকে বলেছি তারা ঘোষণাপত্রে কি দেখতে চায়। তারা সবার আগে বলেছে তারা ওই খুনি হাসিনার ফাঁসি দেখতে চায়। জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা, এই স্লোগানে জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবিতে দেশের বিভিন্ন জেলায় লিফলেট বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা। সকালে সিরাজগঞ্জ শহরের ইলিয়ট ব্রিজ এলাকা থেকে এই লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা। এরপর শহরের SS রোড, বড়বাজার সহ বিভিন্ন সড়কে নানা শ্রেণী পেশার মানুষদের মধ্যে লিফলেট বিতরণ করেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতারা। একই আয়োজন ছিল ঝালকাঠিতেও। সকালে জেলার প্রেস ক্লাব চত্বর থেকে লিফলেট বিতরণ শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যায় তারা। এ সময় জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুত সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে চিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি স্পষ্ট করা সহ 7 দফা দাবি তুলে ধরেন তারা। আমরা দাবি জানাই যেন দ্রুততম সময়ে সরকার সব মতকে নিয়ে এই জুলাই ঘোষণাপত্রটা যেন দেয়। আমরা মানুষের কাছে ব্যাপক সাড়া পাচ্ছি। রিকশাওয়ালা থেকে শুরু করে বাজারের সবজি বিক্রেতা পর্যন্ত সবাই এই সমর্থন করছে যে জুলাই ঘোষণাপত্রটা দরকার। আমাদের দাবি আগামী 15 তারিখের মধ্যে সরকারকে জুলাই ঘোষণাপত্রের স্বীকৃতি দিতে হবে এবং সমস্ত রাজনৈতিক স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে তারা যে ওয়াদা করেছে জুলাই ঘোষণাপত্র করবে, নতুন ইনসাফ নিশ্চিত করবার জন্য সেটা তাদেরকে করতে হবে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে এবি পার্টির চেয়ারম্যান নির্বাচন। অংশ নিয়েছেন 3 জন প্রার্থী। শুক্রবার সকাল 9টা থেকে শুরু হয় ভোট গ্রহণ, যা চলবে রাত 9টা পর্যন্ত। সারা দেশ থেকে 2806 ভোটার এসেছেন তাদের নির্ধারিত চেয়ারম্যান প্রার্থী বেছে নিতে। সুষ্ঠু ধারার রাজনীতির চর্চায় দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নে কাজ করবে এবি পার্টি, এমন প্রত্যাশা ভোটারদের। এদিকে আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিল। এ নিয়ে দলটির নেতাকর্মীদের মধ্যে রয়েছে উচ্ছ্বাস উদ্দীপনা। সুষ্ঠু ধারার গণতন্ত্রের চর্চা যে আমরা আজকে শুরু করলাম, এটা বাংলাদেশের ইতিহাসে শুধু নয়, পৃথিবীর বহু দেশের জন্য সেটা উদাহরণে দাঁড়াবে। তা আমি খুবই আশাবাদী, আমাদের নেতাকর্মীরা আমরা চাচ্ছি তারা এই গণতান্ত্রিক চর্চায় প্রশিক্ষিত হবেন এবং ইনশাল্লাহ দল শক্তিশালী হবে আমি মনে করি। কাউন্সিলরদের যে অধিকার, এটি সুপ্রতিষ্ঠিত হওয়া এবং এই কাউন্সিলরগণ যাকে যোগ্য মনে করবেন তাকে ভোট দেয়া, এটা আমার প্রত্যাশা। রাষ্ট্রের চলমান সংস্কার কাজ শেষ করে অন্তর্বর্তী সরকার বিদায় নেবে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। উত্তরায় বাংলাদেশ বৌদ্ধ মহাবিহার চত্বরে বোধিচারা প্রতিস্থাপন এবং বৌদ্ধ সর্বজনীন মহাশ্মশানের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ ছিল বৈষম্য নিরসন, সে লক্ষ্য বাস্তবায়নে কাজ চলছে। এ সময় ধর্ম উপদেষ্টা বলেন, 68 কোটি টাকা ব্যয়ে নেপালে কালচারাল সেন্টার করেছে সরকার। এই সেন্টার নির্মাণে নেপাল সরকার 6 একর জায়গা দিয়েছে, যেখানে বাংলাদেশিরা বেড়াতে গেলে ধর্মীয় কাজ করতে পারবেন। সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য, রিলিজিয়াস হারমোনি এই দেশ বাংলাদেশ, এটাকে যেন আমরা আপন করি। এদেশে আমরা প্রতিটি মানুষ দেশকে ভালোবাসি, এদেশ আমাদের সবার, এবং একে অপরের হাত ধরে আমরা আমাদের এই মাতৃভূমিকে অগ্রগতি উন্নতির পথে নিয়ে যাব। দায়িত্ব যেহেতু আমরা পেয়েছি, আমরা তা পালনের চেষ্টা করছি। এই ক্ষেত্রে আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা যথাসাধ্য চেষ্টা করে যে সংস্কারের পরিকল্পনাগুলো আছে যেটুকু সম্ভব এগিয়ে নিয়ে
আমরা আপনাদের থেকে বিদায় নেব। মাজার ভাঙা বা এই জাতীয় ঘটনার ক্ষেত্রে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। সকালে চীনা দূতাবাসের আয়োজনে গুলশান সোসাইটি লেক পার্কে বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উদযাপনে অংশ নিয়ে একথা বলেন তিনি। বাংলাদেশের অগ্রযাত্রায় চীনকে পাশে পাবার আশাবাদও জানান তিনি। বলেন, চীন বাংলাদেশের উন্নয়নে খুবই গুরুত্বপূর্ণ সহযোগী, নতুন বাংলাদেশও তাদের পাশে চান উপদেষ্টা। এ সময় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের পাশে থাকবে চীন। চীনা সংস্কৃতির নানা আয়োজন অনুষ্ঠানে প্রদর্শিত হয়। মাজার বা বাউল সঙ্গীত বা কাওয়ালি গানের উপরে যে কোথাও কোথাও হচ্ছে, সব জায়গায় না, কোথাও কোথাও, এইটাকে আমরা একটা জায়গায় হলেও আমরা এটাকে টলারেট করব না। আমাদের অবস্থানটা খুব পরিষ্কার যে জিরো টলারেন্স অ্যাবাউট দিস। আর আমরা আমাদের শিল্পকলা একাডেমির পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতি মাসে অনেকগুলো ইভেন্ট হচ্ছে, কোনো মাসে 52, 70, 75। বাউলদের প্রসঙ্গে স্পেসিফিক্যালি আমি বলতে পারি, এই মাসে 12টা সাধুমেলা ছিল, আমরা আগামী মাসে এটা দ্বিগুণ করেছি, আগামী মাসে 24টা সাধুমেলা হবে। এটা হচ্ছে আমাদের উদ্যোগে, এছাড়া প্রাইভেট উদ্যোগে হতেই থাকবে। ফলে শিল্প সংস্কৃতির ব্যাপারে আমাদের সরকারের অবস্থান পরিষ্কার। নতুন বছরে বই পরিমার্জন করতে গিয়ে সারা দেশে শতভাগ বই বিতরণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। দুপুরে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের শতবর্ষ উদযাপন উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, সারা দেশে প্রাথমিক পর্যায়ে প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীর শতভাগ বই ইতিমধ্যে বিতরণ করা হয়েছে, তবে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বই শতভাগ বিতরণ করা সম্ভব হয়নি। তবে ইতিমধ্যে নতুন করে বই লেখার প্রক্রিয়া শুরু হয়েছে, তাই জানুয়ারি মাসের মধ্যে সব জায়গায় প্রাথমিক পর্যায়ের শতভাগ বই পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি। 1 থেকে 3 পর্যন্ত বই কিন্তু সব দেওয়া হয়ে গেছে, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের 4-5-এর বই। 4-5-এর বইগুলো সব জায়গাতে দিতে পারিনি আমরা এখনো, এবং এইগুলো আমরা আশা করি এ মাসের মধ্যেই সব জায়গাতে পৌঁছে দিতে পারবো। 4-5-এর বই উপার্জন করতে হয়েছে বইগুলো, সেজন্য দেরি হলো। জুলাই আন্দোলনের পর এখনও 6টি বেয়ারিশ লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে বলে জানিয়েছেন জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি বিভাগের গেটে এক জরুরি সংবাদ সম্মেলনে সেলের সম্পাদক হাসান ইমাম জানান, 6টি মরদেহের মধ্যে একজনের পরিচয় শনাক্ত হয়েছে। জুলাই আন্দোলনের সময় থেকে যারা নিখোঁজ আছেন তাদের পরিবারকে এই বিশেষ সেলের সাথে যোগাযোগ করার আহ্বান জানান তিনি। শাহবাগ থানার ওসি খালিদ মনসুর 6টি লাশ আছে এই তথ্য নিশ্চিত করে। এরপর এই লাশগুলো তিনি জানান যে লাশগুলো ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মর্গে আছে। তারপর বিশেষ সেল টিম ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মর্গে গিয়ে সরেজমিনে লাশগুলো পরিদর্শন করে। কেউ যদি মিসিং থাকেন তবে তারা এবং তার পরিবারের সদস্যরা জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক সেলে যোগাযোগ করার জন্য আমরা এই লাশগুলো তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করব। পালিয়ে যাওয়া উত্তরা পূর্ব থানা সাবেক ওসি শাহ আলমকে আটকের জন্য রেড অ্যালার্ট জারি করেছে পুলিশ। শুক্রবার বাদ জুমা স্থানীয় ছাত্র জনতার বিক্ষোভ মিছিলে এসে উত্তরা জোনের উপ পুলিশ কমিশনার রৌনক জাহান এ তথ্য জানান। তিনি বলেন, এ ঘটনায় 1 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 3 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিবে কমিটি। আসামিকে পালাতে সহায়তা করেছে কারো বিরুদ্ধে এমন প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। বলেন, ইতিমধ্যে সন্দেহভাজন এক পুলিশ কর্মকর্তাকে শাস্তি দেওয়া হয়েছে। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠন আব্দুল হান্নান মাসুদ বলেন, খুনি হাসিনার দোষরদের দ্রুততম সময়ের মধ্যে শাস্তির আওতায় আনতে হবে। খুনের আসামি সাবেক ওসি শাহ আলম কিভাবে থানা থেকে পালিয়ে যায় তার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের কঠোর বিচারের আওতায় আনার দাবিও জানান তিনি। তাকে এখানে পালিয়ে যেতে সহযোগিতা করা হয়েছে, তাকে এখানে সরে যেতে সহযোগিতা করা হয়েছে। উত্তরা পূর্ব থানায় যত প্রশাসনিক কর্মকর্তা আছে এরা কেউ এর দায় এড়াতে পারে না, না ওসি দায় এড়াতে পারে, না হচ্ছে এসআইরা দায় এড়াতে পারে। কারণ এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, আর দ্রুততম সময়ের মধ্যে শাহ আলমকে অ্যারেস্ট করে নিয়ে আসতে হবে, গ্রেপ্তার করে নিয়ে আসতে হবে। তাকে অ্যারেস্ট করার সমস্ত ব্যবস্থা আমরা করেছি, সুতরাং এটা আমাদের অ্যাচিভমেন্ট ছিল। কিন্তু সেই অ্যাচিভমেন্ট আমরা যাদের গাফলতির কারণে হয়েছে তাদের বিরুদ্ধে আমরা অলরেডি ব্যবস্থা নিয়েছি।
আমরা হচ্ছে তাদের আরো তদন্ত কমিটি আমরা গঠন করেছি, আমরা প্রতিবেদন চাইবো খুব শীঘ্রই। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিত্রনায়িকা নিপুণ আক্তারের লন্ডন যাত্রা বাতিল করা হয়েছে। সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। ইমিগ্রেশন পুলিশ সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদের পর লন্ডন যাত্রা বাতিল করে। ইমিগ্রেশন পুলিশ জানায়, জাতীয় গোয়েন্দা সংস্থা NSI চিত্রনায়িকা নিপুণের লন্ডন যাত্রার বিষয়ে আপত্তি তুলেছে। নিপুণের পাসপোর্ট ও নথিপত্র পরীক্ষা নিরীক্ষা শেষে যাত্রা বাতিল করা হয়েছে। ঠিক কী কারণে NSI আপত্তি জানিয়েছে তা এখনও জানা যায়নি। তাবলিগ জামাতের সাতপন্থীদের কাকরেল মসজিদ ও বিশ্ব ইজতেমার ময়দান একদিনের জন্য ব্যবহার করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মাওলানা জোবায়ের অনুসারীরা। দুপুরে জুমার নামাজ শেষে বাইতুল মোকাররম মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশে এমন হুঁশিয়ারি দেন তারা। একই সাথে টঙ্গীর ইজতেমা ময়দানে সংঘর্ষের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবিও জানান মাওলানা জোবায়ের অনুসারীরা। এ সময় সাতপন্থীদের আগাম জামিনের বিরোধিতাও করে বক্তারা বলেন, তাদের শিগগিরই নিষিদ্ধ করতে হবে। এখন থেকে দেশে বিশ্ব ইজতেমা একবার হবে বলেই জানান জোবায়ের অনুসারীরা। সচিবালয়ে ঘাপটি মেরে থাকা দোসররা এখনও সাতপন্থীদের সহযোগিতা করছে বলে অভিযোগ করেন বক্তারা। তবলিগ কোনো বাদ নেই, তবলিগ একটাই, সেটা হবে ওলামায়ে কেরামের নেতৃত্বে। জাহেলের নেতৃত্বে তবলিগ হতে পারে না। অবিলম্বে যাদেরকে গ্রেফতার না করে জামিন দিয়েছেন 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে। পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 7.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দেশের 9 জেলায় বইছে শৈত্যপ্রবাহ। কনকনে হাওয়ায় কাঁপছে মানুষ, স্থবির জনজীবন। চুয়াডাঙ্গায় শীতের তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষ। প্রচণ্ড ঠান্ডায় যাদের জীবিকার তাগিদে বাইরে বের হতে হচ্ছে তারা পড়েছেন বিপাকে। একই অবস্থা যশোরে। এদিকে শীতের কারণে সারা দেশেই বাড়ছে ঠান্ডাজনিত রোগ। অনেক হাসপাতালে ভর্তি আছেন ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী। আবহাওয়া অফিস বলছে, দেশের 9টি জেলায় শৈত্যপ্রবাহ বইছে। 17 জানুয়ারির পর রাজশাহী, রংপুর, খুলনা সহ সারা দেশে বাতাস ও কুয়াশা বাড়বে। শীত অনুভূত হবে বেশি। আজকে গতকালকের তুলনায় 2-3 ডিগ্রি সারা দেশে কিছু মানে বেশিরভাগ অংশে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমে আসছে। আগামীকালকে থেকে মোটামুটি তাপমাত্রা আমাদের রংপুর, রাজশাহী ওই ডিভিশনগুলোতে সামান্য বাড়তে পারে এবং অন্যান্য যে ডিভিশনগুলো আছে সেটা মানে আমাদের মিনিমাম তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা বলে সেটা কিছুটা বাড়তে পারে রংপুর এবং রাজশাহী ডিভিশন এবং খুলনা ডিভিশন। আর অন্যান্য জেলাতে প্রায় অপরিবর্তনে থাকতে পারে। তবে যেহেতু কুয়াশামুক্ত আকাশ, এখন সকাল দিকে কুয়াশা কেটে যাচ্ছে, তো দিনের তাপমাত্রাটা এখন বাড়তির দিকে থাকতে পারে। তা আগামী 2 থেকে 3 দিন আমাদের দিন এবং রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে সামান্য পরিমাণ বৃদ্ধি পেতে পারে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 10ম দিন আজ। ছুটির দিনে প্রাণ ফিরে পেয়েছে বাণিজ্য মেলা। ভিড় বাড়ছে ক্রেতা দর্শনার্থীর। সে খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মিয়া আমিরুল। ভিড় তো বেড়েছে, কেনাকাটা কেমন চলছে? কোন ধরনের স্টলে ক্রেতার ভিড় বেশি? যেমনটি বলছিলেন, আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। আজকে মেলার 10ম দিন হিসাবে, সেই সাথে ছুটির দিন শুক্রবার হওয়াতে আমরা কিন্তু মেলায় আমরা যেমনটি লক্ষ্য করছি, মেলায় কিন্তু এখানটায় দর্শনার্থীদের উপস্থিতি বেড়েছে। সেই সাথে আজকের শুক্রবার ছুটির দিন হওয়াতে আমরা যেমনটি দেখেছি সবাই কিন্তু সপরিবারে আসছেন। এবং আরও একটি বিষয় জানাতে চাই, আজকে যেমনটি বেশি লক্ষ্য করছি যে মেলায় যে ইলেকট্রনিক্স যে পণ্যগুলো রয়েছে, সেই সাথে যে বিভিন্ন ধরনের ফার্নিচারের যে পণ্যগুলো রয়েছে তথা ব্র্যান্ডগুলো রয়েছে, দেশি বিদেশি নানা ব্র্যান্ডের যে সমারোহ, সেটিতে কিন্তু আমরা বিভিন্ন ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতি একটু বেশি লক্ষ্য করছি। সেই সাথে আরও একটি বিষয় জানাতে চাই, আমরা শুরু থেকেই যেমনটি দেখেছি যে মেলায় যে বিভিন্ন ধরনের পোশাকের যে নানান বাহারি পোশাকের যে বিষয়, আমরা কিন্তু সেটাতেও ক্রেতা দর্শনার্থীর উপস্থিতি একটু বেশি লক্ষ্য করছি। এবং আরও একটি বিষয় জানাতে চাই যে বিগত কয়েকদিনের তুলনায় আজকে মেলার কিন্তু যে উপস্থিতি সেটি কিন্তু বেশ জমজমাট বলা চলে। কারণ
একে তো হচ্ছে শুক্রবার ছুটির দিন, দ্বিতীয়ত হচ্ছে অনেকেই মাসের শুরুতে হয় তারা কিন্তু বেলায় আসছেন, সেটি কিন্তু বলা চলে। এবং আমরা এসেই বিভিন্ন ক্রেতা দর্শনার্থীর সাথে কথা বলছিলাম এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি এখানটায় কিন্তু বিভিন্ন পণ্যের সাথে যে বিভিন্ন ডিসকাউন্ট, সেই সাথে বিভিন্ন অফারগুলো দেওয়া হচ্ছে। ছুটির দিনের বাণিজ্য মেলার ভিড় সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী মিয়া আমিরুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে 3 দিনের শীতকালীন বইমেলা। দ্বিতীয় দিনে ভিড় করেছেন পাঠকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাওয়াত সার্কেল ও ইসলামিক স্টাডিজ কালচারাল ক্লাব আয়োজিত এই বইমেলায় বিভিন্ন প্রকাশনীর 24টি স্টল রয়েছে। এতে মিলছে বিভিন্ন ইসলামী সাহিত্য সহ কবিতা, গল্প, প্রবন্ধ, উপন্যাসের বই। বিশ্ববিখ্যাত লেখকদের বাংলায় অনুদিত বইও মিলছে এতে। বই বিক্রেতারাও বলছেন ধীরে ধীরে ভিড় বাড়ছে মেলায়। এই আয়োজনকে স্বাগতম জানাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তো বইমেলার কথা শুনে আমি ঘুরতে এসেছি এবং এখানে এসে খুব ভালো লাগতেছে যে এবারে বইমেলাটা বিভিন্ন বইয়ের সমাহারে আর কি সজ্জিত। ঢাকা ভার্সিটিতে এরকম ইসলামী বই পুস্তকের একটা বই মেলা, এটা আসলে আমরা কিছুদিন আগেও এটা ভাবতেও পারতাম না। ইসলাম সম্পর্কে জানার একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম আমার মনে হচ্ছে। আমি খুঁজছি যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং সেই সঙ্গে ইসলামী সাহিত্যগুলো। এই শীতকালীন মেলায় যেখানে আমরা পাঠকদের সমাগম দেখতে পাচ্ছি, আমাদের ঢাকা ভার্সিটির ছাত্রছাত্রীরা ভাই বোনেরা আসছেন এবং দিনই নানা বই নেড়েচেড়ে দেখছেন এবং বই সংগ্রহ করছেন। শীতের শুরুতেই চট্টগ্রামের মাংসের বাজারে বেড়েছে পাতি হাঁসের বেচাকেনা। চাহিদার সাথে সমানতালে বেড়েছে সরবরাহ, কিন্তু চাঁদপুর ও বরগুনার মাছ বাজারে সরবরাহ কম থাকায় বেড়েছে সব ধরনের মাছের দাম। চট্টগ্রামে মাংসের বাজারে পাতি হাঁসের চাহিদা বাড়লেও রাজহাঁসের চাহিদা তুলনামূলক কম। বাজারে প্রতিটি পাতি হাঁস বিক্রি হচ্ছে 550 থেকে 600 টাকায়। বিক্রেতারা জানান বছরের অন্য সময়ের থেকে শীতের মৌসুমে হাঁস বিক্রি বেড়েছে কয়েক গুণ। এমনকি বাজারের পাশাপাশি অনলাইনেও বেড়েছে হাঁসের বেচাকেনা। চাঁদপুরে ইলিশের সরবরাহ কমায় সপ্তাহের ব্যবধানে বেড়েছে 100 টাকা। এছাড়া চাষের মাছের দাম বেড়েছে প্রকারভেদে কেজি প্রতি 10 থেকে 20 টাকা। একই চিত্র দেখা যায় বরগুনার মাছ বাজারে, যেখানে বড় সাইজের প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 2600 থেকে 3000 টাকায়। বাজারে মোটামুটি মাল ভালো আছে, পাওয়া যাচ্ছে, মাল বিক্রিও হচ্ছে, পাওয়া যাচ্ছে। 3টে নিচে ড্রেসিং সহ নিচে 2250। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানে মাগুরায় অনুষ্ঠিত হলো সাইক্লিং প্রতিযোগিতা। শুক্রবার সকালে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শহরের স্টেডিয়াম গেট থেকে এ প্রতিযোগিতা শুরু হয়ে 10 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ঢলহরা রাস্তায় গিয়ে শেষ হয়। প্রতিযোগিতায় মোট 5টি ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ মোট 80 জন প্রতিযোগী অংশ নেন। পরে প্রতি গ্রুপ থেকে একজন করে বিজয়কে পুরস্কৃত করা হয়। আর প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় অংশ নিতে পেরে উচ্ছ্বসিত প্রতিযোগীরা। নতুন প্রজন্ম যাতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহী করতে এবং তারা যেন বিপদগামী না হয় সেজন্য আয়োজন জেলা প্রশাসনের। মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি আর জান্তা বাহিনীর সংঘাতে চরমে পৌঁছেছে। এরই মধ্যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দাবি এখানকার একটি গ্রামে জান্তা বাহিনীর ভয়াবহ হামলায় প্রাণ গেছে অন্তত 40 জনের। বুধবার মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় আরাকান আর্মি নিয়ন্ত্রিত রাখাইন রাজ্যের রামরি দ্বীপের কিয়াউ নিওকাও গ্রামে ভয়াবহ হামলা চালায় জান্তা। বোমা হামলায় আগুন লেগে পুড়ে যায় গ্রামের অনেক ঘরবাড়ি, আহত হন অনেকেই। এই রামারি দ্বীপে ইয়াঙ্গুন থেকে 340 কিলোমিটার দূরে অবস্থিত। 2023 সালের নভেম্বর থেকে জান্তা বিরোধী অভিযান চালিয়ে এখন পর্যন্ত রাখাইনের 17টি টাউনশিপের 14টিও দখলে চলে গেছে আরাকান আর্মি। 2021 সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে দেশটিতে সেনা শাসন বজায় রাখতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে জান্তা সরকার। ফলশ্রুতিতে বিভিন্ন রাজ্যে বিদ্রোহীদের সঙ্গে বাড়ছে সংঘাত। লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানলের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 10 জনে।
পুড়ে ছাই 30,000 একরের বেশি অঞ্চল। ধ্বংস হয়েছে কমপক্ষে 10,000 স্থাপনা। সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 4 লাখ বাসিন্দাকে। বিদ্যুৎহীন 1 লাখের বেশি পরিবার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে দমকল বাহিনীর 7,500 সদস্য। ক্ষতি পুষিয়ে উঠতে আগামী 180 দিন পর্যন্ত শতভাগ আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে দাবানলের মধ্যেই চলছে গণহারে লুট, যা ঠেকাতে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত শহরটিতে জারি করা হয়েছে কারফিউ। আটক করা হয়েছে কমপক্ষে 12 জনকে। আর আগুন লাগানোর অভিযোগে 20 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আর্থিক কেলেঙ্কারি মামলার রায় ঘোষণা হতে পারে আজ। 9 বিচারকের মধ্যে 5 জন ট্রাম্পের আবেদন খারিজ করে দেয় এমন সিদ্ধান্ত জানিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। এর আগে বৃহস্পতিবার জরুরি ভিত্তিতে মামলার কার্যক্রম পেছানো আবেদন জানান ট্রাম্প। মার্কিন গণমাধ্যম নিশ্চিত করেছে 10 জানুয়ারি শুক্রবার স্থানীয় সময় সকাল 9:30টায় বসবে আদালতের অধিবেশন। নিউ ইয়র্ক হাসমানি মামলার অন্যতম প্রধান বিচারপতি জুয়ান মির্চেন্ট বিসিবিকে জানান, ট্রাম্পের ওপর আনা অভিযোগের ভিত্তিতে রায় এলেও তাকে কারাদণ্ড বা জরিমানা কোনোটাই ভোগ করতে হবে না। বিবিসি জানায়, অধিবেশন চলাকালে ফ্লোরিডার মার আ লাগো থেকে অনলাইনে যুক্ত হবেন ট্রাম্প। পশ্চিমা মিত্র দেশগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠকের পর রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে আরও $20 কোটি সামরিক সহায়তা পাচ্ছে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, এই তহবিল ব্যয় হবে আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি, নৌবাহিনী, বিমান বাহিনী, আর্টিলারিতে। এদিকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর ইউক্রেন যুদ্ধ শেষ হতে পারে এমন জল্পনার মধ্যেই এই ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের ডাক দিয়েছেন ট্রাম্প। এমন অবস্থায় উল্টো আরও আগ্রাসী ভূমিকায় যাচ্ছেন পুতিন। ইউক্রেনের সেনাবাহিনী বলছে, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনে 51,000 গাইডেড এরিয়াল বোমা ছুড়েছে রাশিয়া। গেল 24 ঘন্টায় ইউক্রেনের সামরিক বিমানবন্দর, ড্রোন তৈরির কারখানা আর অস্ত্রের গুদামে হামলা করেছে রাশিয়া। এদিকে রুশ সেনাবাহিনী বলছে, ইউক্রেন থেকে ছোড়া হিমার্স রকেট আর ড্রোন ভূপাতিত করেছেন তারা। গাজায় ইসরায়েলি আগ্রাসনে চলতি বছরের প্রথম 9 দিনে 490 জন ফিলিস্তিনির প্রাণ গেছে। এছাড়া গত 24 ঘন্টায় গাজা উপত্যকায় মৃত্যু হয়েছে আরও 70 ফিলিস্তিনি। ইসরায়েল হামলা করেছে মধ্য গাজা আর জাবালিয়া শরণার্থী শিবিরেও। চলমান আগ্রাসনে উপত্যকায় মৃতের সংখ্যা বেড়ে 46,000 ছাড়িয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালতের ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের আদেশে নিষেধাজ্ঞার পক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র। এর তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে আটকে সহিংসতার আশ্রয় নিতে পারে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। শুক্রবার সংবাদ সম্মেলনে ইয়োলের নিরাপত্তা নিয়ে এমন আশঙ্কা প্রকাশ করেছেন অভিশংসিত প্রেসিডেন্টের ব্যক্তিগত নিরাপত্তা বিভাগের প্রধান, প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিসের প্রধান পার্ক চং জুন। আরও জানান, অপ্রীতিকর কোনো ঘটনা এড়াতেই এই সংবাদ সম্মেলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও অভিশংসিত প্রেসিডেন্ট ইয়োলের আইনজীবীদের মধ্যে আলোচনা হয়েছে। ইয়োলের আইনজীবীরা গ্রেফতার বা সহিংসতার পথ বাদ দিয়ে তৃতীয় কোনো সমাধানের প্রস্তাব করছেন বলেও জানায় প্রেসিডেন্টের ব্যক্তিগত নিরাপত্তা বিভাগ। এর আগে 3 জানুয়ারি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে আটকের চেষ্টা করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ইয়োল সমর্থকদের বিক্ষোভের মুখে টানা 6 ঘন্টা চেষ্টার পর ইয়োলকে আটকে ব্যর্থ হন তারা। চট্টগ্রামে ডিসি পার্কে জমে উঠেছে মাসব্যাপী ফুল উৎসব। ছুটির দিন হওয়ায় নেমেছে মানুষের ঢল। বাহারি ফুল আর নান্দনিক আয়োজনে পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন নগরবাসী। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, ফুল উৎসবে কি ধরনের ফুল রয়েছে জানাবেন, আর মানুষের সমাগম কেমন দেখছেন?
আপনি যেমনটি বলছিলেন যে ছুটির দিন হওয়ায় কিন্তু মানুষের ব্যাপক ঢল নেমেছে এবং এখানকার যে স্থানটি রয়েছে ডিসি পার্কে সেই স্থান অনুযায়ী এখানে প্রায় 30,000-এর বেশি মানুষ কিন্তু একসঙ্গে সমাগম করতে পারেন এবং আমরা আজকে দেখতে পাচ্ছি যে পুরো জায়গাটি কিন্তু কানায় কানায় পরিপূর্ণ, মানুষের এখানে তিল ধারণের ঠাঁই নেই। সেই হিসেবে বলা যায় যে প্রায় 30,000-এর বেশি মানুষ কিন্তু আজকে এখানে সমাগম হয়েছে এবং এখানে যে গেটগুলো রয়েছে এরই মধ্যে কিন্তু সেই গেটের মধ্যে দু একটি গেট অধিক দর্শকের চাপে কিন্তু ভেঙে গিয়েছে এবং যেই অনলাইন টিকিট সিস্টেম ছিল সেটিতেও কিন্তু বিঘ্নিত হচ্ছে নেটওয়ার্ক সমস্যার কারণে, যে কারণে ম্যানুয়াল পদ্ধতিতে টিকিট দেওয়া হচ্ছে এবং সব মিলিয়ে এই যে গেটে ঢুকতে যে ভিড়ভাট্টা এবং ভেতরে যেই মানুষের যে সমাগম সবকিছু মিলিয়ে কিছুটা ভোগান্তি থাকলেও কিন্তু মানুষ ব্যাপক আসলে উদযাপন করছেন বা এটিকে উপভোগ করছেন, কারণ এখানে 136 প্রজাতির ফুল দিয়ে এই ডিসি পার্কটিকে এবার নান্দনিকভাবে সাজিয়ে তোলা হয়েছে। বিভিন্ন পয়েন্ট বা বিভিন্ন কর্নার স্থাপন করা হয়েছে, এখানে কবুতরের পার্ক করা হয়েছে, তেমনিভাবে শিশু কিশোর যারা রয়েছেন তাদের বিনোদনের জন্য কিন্তু এখানে নানান ধরনের রাইডের ব্যবস্থাও করা হয়েছে এবং একই সাথে খাবারের স্টল রয়েছে এবং একই সাথে কিন্তু এখানকার যে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য মঞ্চ স্থাপন করা হয়েছে সেই মঞ্চে প্রতিদিনই চট্টগ্রামে যে উপজেলাগুলো রয়েছে বিভিন্ন উপজেলার শিল্পীরা এসে সেখানে কিন্তু পারফর্ম করছেন এবং আজকে রাউজান উপজেলার যারা শিল্পীরা রয়েছেন তারা কিন্তু এখানে তাদের যে সাংস্কৃতিক আয়োজন সেগুলো পরিবেশনা করছেন এবং মানুষ কিন্তু সব মিলে এক জায়গাতে নানান ধরনের আয়োজন পেয়ে তারা কিন্তু ব্যাপক উচ্ছ্বসিত। বিশেষ করে আমরা দেখেছি ছুটির দিন হওয়াতে পরিবার পরিজন নিয়ে আসা মানুষের সংখ্যাই কিন্তু বেশি, বিশেষ করে নগরীতে মানুষের ঘোরাফেরার জায়গা খুবই কম হওয়ার কারণে একটু নগর থেকে দূরে সাগরের কুল ঘেঁষে যে ডিসি পার্কটি নির্মিত হয়েছে সেখানে তারা পরিবার পরিজন নিয়ে আসছেন, একেবারে শিশু কিশোর থেকে শুরু করে বয়োবৃদ্ধ যারা রয়েছেন প্রত্যেকে কিন্তু আসছেন এবং প্রতিদিন আমরা এখানকার যারা দায়িত্ব পালন করছেন ভলান্টিয়ার যারা রয়েছেন তাদের সাথে কথা বলে জানতে পেরেছি প্রতিদিন 10 থেকে 15,000 মানুষের সমাগম হলেও আজকে কিন্তু প্রায় 30 থেকে 35,000 বা এরও বেশি মানুষ সমাগম হয়েছে বলে তারা দাবি করছেন এবং তারা বলছেন যে সেই এই যে ভিড়ভাট্টা সেটি কিন্তু ছুটির দিন হওয়াতে আজকে রাত 8টায় এটি বন্ধ হয়ে যায়, কিন্তু আজকে হয়তো বা সেটি একটু সময় লাগতে পারে যেহেতু মানুষের ভিড় সবচেয়ে অনেক বেশি সেই কারণে। এবং এখানে কিন্তু পিঠা উৎসব থেকে শুরু করে মাল্টিকালচারাল ফেস্ট থেকে শুরু করে নানান আয়োজন রয়েছে যেগুলো মাসব্যাপী কিন্তু এখানে চলবে এবং পুরো মাস জুড়েই এই ডিসি পার্ক থেকে জেলা প্রশাসনের প্রায় 1.5 কোটি টাকার মতো কিন্তু আয় হবে বলে ধারণা করা হচ্ছে। প্রতিদিন এখানে 10 থেকে 15,000 গড়ে যদি টিকিট বিক্রি হয় সেক্ষেত্রে 5 লাখ টাকার উপরে কিন্তু শুধুমাত্র টিকিট বিক্রি থেকে আয় হচ্ছে জেলা প্রশাসনের, সেই সাথে এখানে স্টল বরাদ্দ বাবদও কিন্তু জেলা প্রশাসনের আয় রয়েছে। তবে আয়ের বাইরে গিয়ে সাধারণ মানুষের যে ভ্রমণের একটি জায়গা তৈরি হয়েছে সেটি কিন্তু মানুষকে বেশ আনন্দ দিচ্ছে এবং তারা কিন্তু বেশ বিষয়টি খুব উপভোগ করছেন। শিউল, চট্টগ্রামের ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসবের বিস্তারিত জানছেন সহকর্মী শোয়েব রহমান। কক্সবাজারে শুরু হয়েছে 9 দিনের কক্সবাজার জেলা বইমেলা। দেশের খ্যাতনামা প্রকাশনী সংস্থা সহ স্থানীয় প্রকাশনী সংস্থার প্রায় 70টি স্টল আছে মেলায়। এ বিষয়ে বিস্তারিত জানাতে মেলা প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনতোষ বেদঙ্গ। মনতোষ, বইমেলায় দর্শনার্থীর ভিড় কেমন দেখছেন? শিওল, কিছুক্ষণ আগে মেলাটি উদ্বোধন করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এবং এখনো যে আনুষ্ঠানিকতা উদ্বোধনের সেটি এখনো চলছে এবং আমরা দেখছি যে এই উদ্বোধন অনুষ্ঠানকে ঘিরে আজকে প্রথম দিনে প্রচুর দর্শনার্থী এখানে এসেছেন, ক্রেতারা এসেছেন। আমরা দেখছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে এসেছেন, স্কুল কলেজে যারা অধ্যয়ন করেন তাদের অনেকেই কিন্তু এখানে এসেছেন এবং তারা মেলা প্রাঙ্গণটি ঘুরে ঘুরে দেখছেন এবং এখানে আজকের এই মেলাটিতে 70টি মতো স্টল করা হয়েছে যেখানে দেশের নামকরা বিভিন্ন প্রকাশনী সংস্থার স্টলও কিন্তু রয়েছে। এখানে বাংলা একাডেমির নিজস্ব স্টল এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের স্টল রয়েছে। এর বাইরে দিব্য প্রকাশ থেকে শুরু করে এখানে স্থানীয় যে স্টল কক্সবাজার সাহিত্য একাডেমি তারাও কিন্তু স্টল দিয়েছে। এখানে এশিয়া পাবলিকেশন কিংবা গ্রন্থরাজ্য 52 কবি প্রকাশনী, অনিন্দ প্রকাশ, প্রচলন, শব্দশৈলী সহ বিভিন্ন প্রকাশনা সংস্থার আসলে স্টল এখানে দেওয়া হয়েছে এবং মেলাটি এখানে সর্বসাধারণের জন্য মুক্ত থাকবে। প্রতিদিন আগামী 18ই জানুয়ারি পর্যন্ত এই মেলাটি চলবে। এটি সর্বসাধারণের জন্য বিকেল 3টা থেকে 9টা পর্যন্ত এটি মুক্ত থাকবে এবং ছুটির দিনগুলোতে সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত মুক্ত রাখা হবে বলে এখানে যারা আয়োজক রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন এবং এখানে প্রচুর আসলে যেহেতু এমন একটি জায়গায় আসলে
আসলে কক্সবাজার শহরের গোলচত্বর মাঠ, বিশাল একটি জায়গায় এই 70টি স্টল বসানো হয়েছে এবং এখানে বিভিন্ন স্টল এখানে রাখা হয়েছে, ফুড কর্নার রাখা হয়েছে, মিডিয়ার জন্য আলাদা কর্নার এখানে রাখা হয়েছে। এখানে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থানের স্মৃতি, সেই স্মৃতি বিজড়িত যে ছায়া ছবি কিংবা চিত্র প্রদর্শনী, সেটিরও কিন্তু এখানে ব্যবস্থা রাখা হয়েছে। শিওল, এই ছিল আমার কাছে সবশেষ। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। এখন টেলিভিশনের ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। এখন টেলিভিশন ইউটিউব দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।